আসসালামু আলাইকুম, শারমিল লীনা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন আগামী ১৭ই ডিসেম্বরের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ১৩ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সোমবার সকালে শেখ হাসিনা সরকারের ৯ মন্ত্রী ও ২ উপদেষ্টা সহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। যাদের হাজির করা হয় তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। আর রিমান্ডে থাকায় ডক্টর আব্দুর রাজ্জাককে হাজির করা হয়নি। বেলা ১১টায় আসামিদের উপস্থিতিতে বিচার কাজ শুরু হয়। শুরুতে চিফ প্রসিকিউটর গত ১৫ বছরে সংঘটিত খুন, গুম, নির্যাতন সহ নানা অপরাধের জন্য শেখ হাসিনা এবং হাজির করা আসামিরা কিভাবে দায়ী তা তুলে ধরেন। প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা, শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংঘটিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার। মোটা দাগে তারা প্রত্যেকেই সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত, কারণ তারা নির্দেশ দিয়েছেন, পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিলেন, সরাসরিও জড়িত ছিলেন, কমপ্লিসিট করেছেন। এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে 1 মাস সময় মঞ্জুর করেছেন। 1 মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। এই মামলায় ট্রাইব্যুনাল শেখ হাসিনার অবস্থান জানতে চাইলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয় তিনি পলাতক আছেন, দেশে ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা চলছে। একমাত্র আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। শুনানিতে 5 আসামির পক্ষে সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজি মামলা পরিচালনা করতে চাইলে চিফ প্রসিকিউটর জানান সমাজি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যাচ্ছেন, তাই তার মামলা পরিচালনা করা ঠিক হবে না। পরে শুনানি থেকে নিজেকে সরিয়ে নেন এহসানুল হক সমাজি। তবে অন্য কয়েকজনের পক্ষে মামলা পরিচালনার অনুমতি নেন কয়েকজন আইনজীবী। অভিযোগের কপি আসামিদেরকে ওয়ারেন্ট এক্সিকিউশনের সময় অথবা পরে প্রদান করা যাইতে পারে। উক্ত এলিগেশনের কপি প্রদান করা হয়নি। মাননীয় ট্রাইব্যুনাল মৌখিকভাবে বলে দিয়েছেন যে আদেশের এলিগেশনের কপি আপনাদের 2 জন আসামি সহ অন্যান্য আসামিদেরও প্রদান করা হইবে। জুলাই আগস্ট গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো আসামিদের হাজির করা হলো। সেই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের পরিবার এবং স্বজনরা চাচ্ছেন এই ট্রাইব্যুনালে যেন তারা ন্যায় বিচার পান। প্রসিকিউশন টিমও বলছেন তারা ন্যায় বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। বিএনপি ক্ষমতায় যাক বা না যাক তা নিয়ে দলটি ভাবছে না, বরং দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে দ্রুত নির্বাচন হলে তারা পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যত বেশি সময় থাকবে তত বেশি সমস্যার সৃষ্টি হবে, কারণ এটি নির্বাচিত সরকার নয়, জনগণের ম্যান্ডেট নেই তাদের। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, দ্রুত নির্বাচন হলে দেশ নিয়ে ষড়যন্ত্রকারীরা আর সুযোগ পাবে না। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। কিন্তু আজকে যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে, যারা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে,
বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়েছে তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে। বিএনপি সহ দেশের রাজনৈতিক দলগুলোর ১৫ বছরের লড়াই সংগ্রাম জুলাইয়ের সফল গণ অভ্যুত্থানের পথ সৃষ্টি করেছিল বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আর প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বারবার নির্বাচন প্রশ্নে পিছিয়ে যাচ্ছে সরকার, যাতে প্রশ্ন আসছে জনগণের মনে। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা ১০০ দিনের পূর্তির বক্তব্য রেখেছেন, ভালো হয়েছে, অনেকেই আশান্বিত হয়েছে, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। সংস্কার প্রস্তাব সহ দেশের জন্য মঙ্গলজনক যেসব পরিকল্পনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপন করেছেন, সেই পরিকল্পনাগুলো দেশের মানুষ গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। শাসক গোষ্ঠীকে সন্ত্রস্ত করা যায়, এটি মৌলানা ভাসানী জাতিকে দেখিয়েছে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালী রেল ও সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ করছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দাবি মেনে নেয়ার আশ্বাস না পেলে অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। নোয়াখালী থেকে ছেড়ে আসা কমলাপুরগামী উপকূল এক্সপ্রেস ট্রেনকে আটকিয়ে হামলা চালিয়েছে শিক্ষার্থীরা। এই সময় ট্রেনের বেশ কয়েকটি জানালার কাচ ভাঙচুর হয়। এতে এক শিশুসহ ৫ জন রেলযাত্রী আহত হন। রেলপথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। আপাতত ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে। দর্শক, তিতুমির কলেজ ক্যাম্পাস এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আপেলের শিক্ষার্থীরা ঠিক এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজে শিক্ষার্থীরা মহাখালী রেল লাইনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে এবং একই সঙ্গে যানবাহন চলাচলও তারা বন্ধ করে দিয়েছে। 11টার পরে কলেজের থেকে তারা একটি মিছিল নিয়ে আসে এবং এসে মহাখালী বাস স্ট্যান্ড অর্থাৎ যে টার্মিনালটি রয়েছে রেল ক্রসিং, এখানে এসে তারা অবস্থান নেয় এবং বিক্ষোভ করছেন। এরই মধ্যে আপনার সংবাদে যেটি বলা হয়েছিল, একটি দুর্ঘটনা, ভয়াবহ দুর্ঘটনা থেকেও কিন্তু রক্ষা পাওয়া গেছে। অর্থাৎ একটি নোয়াখালী থেকে একটি ট্রেন আসতেছিল এবং এই সময়টি এখানে এসে তারা সেটিকে আটকানোর চেষ্টা করে। একই সময় তারা বেশ কয়েকটি ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ করা হয়েছে রেল কর্তৃপক্ষের কাছ থেকে। তো বলে রাখে যে এখনকার যে অবস্থা, তারা বলছেন দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং রেলপথ যেটা অবরোধ করে রয়েছেন সেখান থেকেও তারা সরবেন না। 3টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছে। 3টার মধ্যে সরকার থেকে কোনো ধরনের যদি ইতিবাচক আশ্বাসের অপেক্ষায় তারা রয়েছেন, যদি কোনো ইতিবাচক আশ্বাস পান তাহলেই তারা এই তাদের সড়ক এবং রেলপথ যে অবরোধের যে কর্মসূচি সেটি থেকে তারা সরে আসবেন। যৌথ বাহিনী আপ্রাণ চেষ্টা করছেন তাদেরকে আসলে বোঝানোর জন্য যে যেহেতু সড়ক এবং রেলপথ দুটি তারা অবরোধ করে রেখেছে, অন্তত রেলপথটি যাতে তারা ছেড়ে দেন, অর্থাৎ তারা সরে যাতে সড়কে অবস্থান করেন সেটি বারবার অনুরোধ করা হচ্ছে, কিন্তু তারা কিছুতেই মানছেন না। তাদের কথা হচ্ছে 3টার মধ্যে কোনো ধরনের ইতিবাচক যদি কোনো ফলাফল, অর্থাৎ কোনো ইতিবাচক যদি কোনো খবর তারা না পান তাহলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের এই যে দাবিটি হঠাৎ করে নয়, দীর্ঘদিন ধরেই তারা এই দাবিটি করে আসছেন। তারা বলছেন তাদের একটি আলাদা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন রয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থেকে তাদের যে সমস্যাগুলো হচ্ছে তার মধ্যে উল্লেখ হচ্ছে যে একাডেমিক ও প্রশাসনিক যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলোর ক্ষেত্রে তাদের অনেক ধরনের সমস্যা হচ্ছে। তারা চাচ্ছেন আলাদাভাবে বিশ্ববিদ্যালয় হলে তারা অনেকটাই এই সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ প্রায় 3 ঘন্টা হতে চললো এই ব্যস্ততম একটি সড়ক এবং এই যে রেলপথটি অবরোধ করে রাখার কারণে কিন্তু জনভোগান্তি হচ্ছে, অর্থাৎ যানবাহনগুলো চলাচল করতে পারছে না। আপনি জানেন এর পাশেই কিন্তু মহাখালী বাস টার্মিনাল, বাসগুলো ছেড়ে যাচ্ছে না, মানুষজন পায়ে হেঁটেই তাদের গন্তব্যের দিকে রওনা হচ্ছে। দর্শক, মহাখালী তিতুমির কলেজ এলাকা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। তিতুমির কলেজ শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করায় রাজধানীর সাথে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আরাফাত, যেমনটি আপেল শাহরিয়ার জানিয়েছেন যে বেলা 3টা পর্যন্ত শিক্ষার্থীরা সময় বেঁধে দিয়েছেন এবং এরই মধ্যে সড়কপথ, রেলপথ অবরোধ করে রেখেছেন তারা। আপনার কাছে কি খবর আছে? কমলাপুর থেকে কি ট্রেন ছাড়ছে কিনা?
জি, যেমনটি বলছিলেন যে তিতুমির কলেজকে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য কিন্তু আজকে সকাল থেকেই শিক্ষার্থীরা মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন এবং তার ফলে মহাখালী এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি যে কমলাপুর রেল স্টেশনে কিন্তু যারা যাত্রী সাধারণ রয়েছেন তারা কিন্তু একটি শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েছেন। আপনাকে যদি জানিয়ে রাখি, সবশেষ কমলাপুর স্টেশন থেকে আজ সকাল 11:30টায় তারাকান্দি অভিমুখী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। তবে শিক্ষার্থীরা যেটি রাজশাহী থেকে সকালে এসেছে, এটি বনলতা এক্সপ্রেস ট্রেনটি ক্যান্টনমেন্ট স্টেশনে তারা সেখানে রয়েছে। এর পাশাপাশি বিমানবন্দর স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সেখানে অবস্থান করছে। এছাড়াও এখানে যেটি পাশাপাশি বিমানবন্দর স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সেখানে অবস্থান করছে। এছাড়াও এখানে যেটি রেলওয়ের যেটি কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা জানতে পেরেছি, টঙ্গী স্টেশন এবং পোবাইলেও কিন্তু বেশ কিছু ট্রেন কিন্তু সেখানে থেমে রয়েছে স্টেশনগুলোতে, যেহেতু এখানে অবরোধ রয়েছে তার ফলে কিন্তু ট্রেনগুলো ঢাকার উদ্দেশ্যে অর্থাৎ কমলাপুর স্টেশনের দিকে আসতে পারছে না। অপরদিকে আমরা যাত্রী সাধারণের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তারাও কিন্তু বেশ ভোগান্তির মধ্যে রয়েছেন, যেমনটি তারা তাদের যে নির্দিষ্ট গন্তব্য সে গন্তব্যে পৌঁছাতে পারছেন না এবং তারা অপেক্ষায় আছেন যে কখন রেল চলাচল স্বাভাবিক হবে এবং কখন তারা নির্দিষ্ট সময়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। তবে এখন পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি যে শিক্ষার্থীরা একটি আলটিমেটাম দিয়ে দিয়েছেন এবং তার পূর্ব ঘোষণা অনুযায়ী তারা কিন্তু এখানে অবরোধ করেছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু বিকেলের আগে তারা রেলপথ অবরোধ যেটি রয়েছে সেটি না ছাড়ার ঘোষণা দিয়েছেন। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ আপডেট। দর্শক, কমলাপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। বিজয় দিবসকে সামনে রেখে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজয় দিবস উদযাপন ইস্যুতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সভা শেষে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। এই বিজয় দিবস যেন ভালোভাবে করা যায়, এখানে যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য আজকে আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে কোনো সমস্যা নাই, ট্রাফিকটা ভালোভাবে থাকে যেন সবাই যেমন যেতে পারে, এই জন্যই ব্যবস্থা করা। আর এখানে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট না লাগলে, কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নেই। 16ই ডিসেম্বরটা সবার জন্য, আমাদের দেশের সবার জন্য এটা বিজয় দিবস কারো না, এটা সবাই আমাদের জন্য বিজয় দিবস, এটা আমাদের সবার বিজয়। রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পথেই রয়েছে অন্তর্বর্তী সরকার। তাদের কার্যক্রম নিয়ে হতাশ নয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তবে জনগণের প্রত্যাশা পূরণে কার্যক্রমে আরও গতিশীলতা আনার তাগিদ দিয়েছে সংস্থাটি। সোমবার রাজধানী ধানমন্ডিতে সরকারের 100 দিনের পর্যবেক্ষণ তুলে ধরে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা নেই সরকারের। সরকারের দায়িত্ব বাস্তবায়নে দ্রুত প্রয়োজনীয় কৌশল ও রোড ম্যাপ প্রণয়নের তাগিদও দেন টিআইবি নির্বাহী পরিচালক। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, 2017 সাল থেকে 7 বছরে ইসলামী ব্যাংকের মোট ঋণের 80% ঋণ নিয়েছে এস আলম গ্রুপ। তবে ব্যক্তির দায়ে এস আলম বা বেক্সিমকোর মতো কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না বলেও জানিয়েছেন তিনি। সকালে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আমানতকারীদের স্বার্থ রক্ষায় দুর্বল ব্যাংকগুলোকে প্রয়োজন অনুযায়ী তারল্য সহায়তা দেওয়া হবে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এ সময় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন, সংকট থেকে ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, যার ফলে 3 মাসে 4,972 কোটি টাকা নতুন আমানত সংগ্রহ করেছে ব্যাংকটি। এছাড়াও প্রবাসী আয় এসেছে প্রায় 10,000 কোটি টাকা। আগামী 1 বছরের মধ্যে সংকট থেকে উত্তরণের মাধ্যমে পুরোপুরি ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো গাজীপুরে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের RMG নামের একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা। শিল্প পুলিশ জানায়, শনিবার সকাল থেকে চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। রাতে অবরোধ তুলে নিলেও সকালে পুনরায় ওই সড়ক অবরোধ করেন শ্রমিকরা। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় 41,000 কর্মী রয়েছেন। শ্রমিকরা বলছেন, বকেয়া বেতন প্রদানের আশ্বাস না পেলে তারা মহাসড়ক ছেড়ে যাবেন না। এদিকে অবরোধের কারণে উত্তরাঞ্চলে যানবাহন গাজীপুরে ঢাকা, টাঙ্গাইল মহাসড়ক, ধামরাই, কালিয়াকৈর আঞ্চলিক সড়ক ব্যবহার করছেন। 2017 সালে
চলে গেলেন মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা ফুটবল দল ও স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। রোববার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত জাকারিয়া পিন্টুকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সোমবার সকালে হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দেশের শীর্ষ ফুটবলাররা গঠন করেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দল। অধিনায়কত্বের বাইরে একজন অসাধারণ ডিফেন্ডার হিসেবেও বাংলাদেশের ফুটবলে বিশেষ স্থান আছে জাকারিয়া পিন্টুর। এই তারকা ফুটবলার সংগঠক হিসেবে জড়িত ছিলেন মোহামেডানের সঙ্গে। আজ বিকেলে ধানমন্ডি তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে তার নামাজে জানাজা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।